নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। দর্শকদের আশা আকাঙ্ক্ষাতে সিনেমার ইনিংসে তাদের জুটির হাফ সেঞ্চুরি, 50তম ছবি অযোগ্য। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে, এবং অবশ্যই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। দেশের নির্বাচিত সরকার এবং সাংসদদের কাছ থেকে তোমাদের কি প্রত্যাশা? যারা আমাদের ইন্ডাস্ট্রি থেকে যারা, যেমন সায়নী, দেব, যারা যারা রয়েছেন আমাদের রচনা, কিছুই না, আমাদের কখনো কোনো অসুবিধা হলো, আমাদের তো স্বার্থ একটাই, সিনেমা, পৃথিবী। হ্যাঁ, আমার যা মন্ত্রী চিনি তাদের কাছ থেকে কখনো লোকেশনে অসুবিধা হলো, শুটিংয়ের কি প্রবলেম হলো, কি সুবিধা হয়, আমাদের যাবতীয়, আমরা অত্যন্ত স্বার্থপর এবং আমাদের একটাই স্বার্থ, সেটা হচ্ছে আমাদের কাজ করার সময় যাতে সুবিধা হয়, ইন্ডাস্ট্রির যাতে সুবিধা হয়, টেকনিশিয়ানসদের যাতে সুবিধা হয়। এরা থাকাতে আমাদের গলাটা ডাইরেক্টলি শোনার, কারণ এরা, দেব নিজে একজন প্রযোজক, হ্যাঁ, এরা সবাই জানেন, রচনা নিজের অভিনেত্রী, একজন নায়িকা, এরা সায়নী নিজের সমস্ত কাজগুলো জানে, ছবির কী হয় না হয়। তো এদেরকে আমাদের কম কথায় বোঝাতে হবে, একজন আমলাকে যত বোঝাতে হয়, এরা জানে যে আমাদের অসুবিধে সুবিধে তারা নিজেরা ফেস করে এসছে, আমাদের শুধু মনে করাতে হবে। আর আমরা খালি মনে হয় যে আমাদের কিছু লোক আছে। গত 40 বছর ধরে এই লড়াই করে গেছি সবার জন্য, এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত নয়, আর্টিস্ট, টেকনিশিয়ানস, আমাদের ইন্ডাস্ট্রির ছেলেমেয়েরা যখন ওই জায়গাটা গেছেন, আমি চাইবো যে বাইরের থেকে মানুষ এসে এখানে কাজ করলে আমাদের ট্যালেন্টস, মানে আমাদের ট্যালেন্টস বলতে আমাদের টেকনিশিয়ানস, অ্যাক্টার্স, মিউজিক, সবটাই না একটা বড় এক্সপোজার পাবে। দিস ইজ দ্য রাইট টাইম। আমার মনে হয় এখানে যারা এসছেন আমার ইন্ডাস্ট্রি থেকে, এরা সবাই আমার থেকে অনেক ছোট, তাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমাদের যখন একটু সময় খালি হবে, একটু ইন্ডাস্ট্রি যারা মাথা, প্রযোজক, পরিচালক, আমাদের ইন্ডাস্ট্রিতে যারা অনেক বছর কাজ করেছেন, তাদের সঙ্গে তোমরা একটু সময় নিয়ে বসো, আলোচনা করো, আমাদের থেকে একটুখানি একটা জিনিস নিয়ে বানিয়ে তোমরা জিনিসটাকে একটু ইজি করে দাও, সো দ্যাট বাইরের থেকে মানুষ এসে কাজ করতে পারে। আমাদের এখানকার সবাই, তাদের প্রথমেই জানাইবো সাধুবাদ। তারা প্রচুর কষ্ট করেছে, খেটেছে, প্রচার করেছে এবং জিতেছে। মানে নাথিং সাকসিড লাইক সাকসেস। তো সেই জন্য আমি মনে করি যে তাদের নিশ্চয়ই দায়িত্বের জায়গাটা আরও বড় হলো। চাইবো তারা সব কিছু ভালো করে পালন করুক। এই ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত, তারা তো ইন্ডাস্ট্রি খুঁটিনাটি, তাদের প্রবলেমস, তাদের কি সমস্যা, সেগুলো সম্বন্ধে অবগত। তো সেই জন্য সেইখান থেকে দাঁড়িয়ে যদি তারা আরেকটু বেশি আমাদের ফ্লেক্সিবিলিটির জায়গাটা তৈরি করে, যেখানে আমাদের ইন্ডাস্ট্রিটা আরও বড় হতে পারে। এবং এখন যেটা দেখতে পাচ্ছি আমরা, যে কলকাতা ইজ আ গ্রেট ডেস্টিনেশন, এবং সবাই কলকাতাতে এসে শুটিং করতে চায়। কলকাতার একটা আবহাওয়া বা কলকাতার কালচার, বিকজ অবভিয়াসলি ইটস এ কালচারাল ক্যাপিটাল, তো সবাই সেখানে এসে তাদের নিজেদের, সবাই প্রত্যেকটা আর্টিস্ট চায় প্রথম শো কলকাতায় করতে। এই এক্সপ্যানশনটার সাথে যদি সবাই যুক্ত হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের কালচারাল হাবটাকে আরো আমরা অনেক বড় করতে পারি। ছোট্ট এক্সাম্পল দিই আমি, যে স্টুডিওতে যাও, যেখানেই যাও ভারতবর্ষের, যদি এই ছবিটা নিয়ে কাজ হতো, এই ছবিটা নিয়ে, আমার মনে হয় না, এটা আমি প্রশংসা করার জন্য কোনো পার্টিকুলার শিল্পী বা যারা যারা এই কাজগুলো, তোমাদের ব্যাকড্রপ যিনি বানিয়েছেন, এটা কলকাতার এবিপি আনন্দ স্টুডিও যারা এটা বানান, তারা ছাড়া কেউ বানাতেই পারবে না। সত্যি তাই, এত তারা আমি সেই বললাম ভাবতেই পারবে না। কেন বলছি আমি, এটা তুমি শিকারপুরের ক্ষেত্রেও বলেছো। হ্যাঁ, আঙুলের ছাপগুলোকে নিয়ে এইভাবে রাস্তা তৈরি করা, গল্প বুঝে, সমুদ্র যেখানে গল্পের একটা অংশ, সেই বললাম না, কি কি অসাধারণ সুন্দরভাবে। ওয়েস্ট বেঙ্গল এমনিতেই, মানে আমি বলছি আজ হোক কাল হোক, আছে, ছিল, আছে, থাকবে। তোমার কি করে এরকম একটা যোগ্য জুটিকে নিয়ে অযোগ্য নামকরণ করলে তুমি, সেটা আমায় বলো। দেখো, এই অনেক কিছু দেখো, যখন নেমখারাম বলে ছবি হয়, ছবির শেষে বোঝা যায় যে ওটা আসলে নেমখারাম নয়। হ্যাঁ, কাজেই বাবা, এত কিছু বলার পরে তুমি আসল জায়গায় চলে যাচ্ছ। আমরা এই অযোগ্য কথাটাকে এমন অপেক্ষা না করে ব্যবহার করি, এত না ভেবে ব্যবহার করি, সেইটা নিয়েই আমার বক্তব্য। হ্যাঁ, যে অযোগ্য শব্দটা খুব গুরুত্বপূর্ণ। একটা মানুষ, একটা যোগ্য মানুষকে অযোগ্য বলে দেওয়া, যে কারণে একটা আঙুলের ছাপের উপরে লেখা আছে, একটা থাম ইমপ্রেশন, তুমি ওই ছাপটা ফেলে দিচ্ছ, তুমি একজনকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হচ্ছে, তাকে আনসুটেবল বলা হচ্ছে। হ্যাঁ, কাজে একটু সময়ের অপেক্ষায় সেটা বদলে যেতে পারে। তখন আজকে যে অযোগ্য বলছে, সে কোথায় দাঁড়ায়? ধরে নাও যে সরকার বানাতে গিয়ে একটা খুব টালমাটাল অবস্থা, খুব বাজে অবস্থা, আমরা কিন্তু সাফার করতাম আজকের দিনে দাঁড়িয়ে, কিন্তু সেটা হলো না। দিব্যি সেট হয়ে যাওয়াতে আমাদের পক্ষে অত্যন্ত ভালো এলো। তার প্রমাণ বক্স অফিস পরপর প্রথম দিন থেকে অ্যাডভান্সে হাউসফুল হতে শুরু করেছে। এটা কিন্তু খুব প্রপার ন্যাশনাল রিলিজ, মানে 100টার কাছে হল। এবং আমার মনে হয় না শুধু বম্বে, আমরা নর্মালি কি করে থাকি, রিলিজের ডেট করি না, পরে রিলিজ করি। এটা রিলিজের দিন বম্বে, দিল্লি, পুনে,
ব্যাঙ্গালোর, ছোট ছোট জায়গা, বিশাখাপত্তনম। সব জায়গায়। রণজয়ের গানের রিলিজটা নিয়ে মানে সেখানে তুমি বুদ্ধদেব বসুর ঊর্ধ্বকমার প্রয়োগ এনেছো ব্যাখ্যা দিতে গিয়ে, সেখানে তুমি রবীন্দ্রনাথের গানের বাজিল দীপক ও রাগিনী সেই প্রসঙ্গও তুলেছো। মানে এটা কেন হচ্ছে? বেশি স্পর্শকাতর হয়ে যাচ্ছে কি, মানে এটা আমি জানি এটা তুমি জানো না, এই মানসিকতাটা চলে আসে? অনেক বড় বড় জিনিস আছে সেন্সিটিভ হওয়ার। বানান একটা এমন জিনিস যেটা নিয়ে গবেষণা না হলে কোনোদিনও বিবর্তন হবে না। আমি বাংলা ভাষার ছাত্র, আমি এটা নিয়ে পড়াশোনা করেছি এবং সেখানে আমার মনে হয়েছে দীর্ঘদিন ধরে গবেষণা করে, এবং এর কৃতিত্ব আনন্দবাজারেরও প্রচুর, যে একটা বানান কিভাবে বদলাতে পারে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর তত্ত্বাবধানে। কিন্তু আমাদেরও তো চেষ্টা করতে করতে হবে যে বানান কি কিভাবে বদলাতে পারে উচ্চারণের নিরিখে। এত সেন্সিটিভ হয়ে গেল, আমি বদলালাম, কিন্তু আমি হবয়রস্যি লিখিনি, আমি ঊর্ধ্বকমাটাই দিলাম বুদ্ধদেব বসু। ঊর্ধ্বকমাটাই রেখেছে, হ্যাঁ। মাঝখানে এই বিতর্কে হাজার হাজার লাখ লাখ লোক ওইটা পড়ে গানটা শুনে ফেললো। অরিজিৎ শ্রেয়ার গান রয়েছে অযোগ্যতে, তো এরকম কি কখনো হয় যে মানে তোমরা গায়ক গায়িকাকে ঠিক করো স্ক্রিপ্টটা মাথায় রেখে, গানটাকে মাথায় রেখে, নাকি আগে গায়ক না, না, গায়িকা এটা- ঠিক এটা করে হয়, নিয়েছো? গান এই ঠিক হয়। ছবির ক্ষেত্রে কি ঠিক করেছো? সবার আগে গান ঠিক হয়। আর এরকম অ্যালবাম বিগত আমি 5-7 বছরে তো দেখছি না এরকম ঘটনা ঘটেছে। কে কে গাইছে? শ্রেয়া, অরিজিৎ, রূপম ইসলাম, রূপঙ্কর, ইমন, অনুপম, শিলাজিৎ, 7 জন গাইছে। 4টে গান, 7 জন গেয়েছে। আর 4টে গানটা বলে দেয় যে কে গাইলে ভালো হয়। গানটা তৈরি হওয়ার পর আমরা শুনে ঠিক করি যে না এটা এই মেল ভয়েস লাগবে, তো এই গাইলে পরে বেটার হয় গানটা। একটা গানের লিরিক্স কৌশিকদার লেখা। না, এটা করা হয়েছে কারণ কি এদের এই 50তম ছবিটাকে একটা বিশেষভাবে উদযাপন করার জন্য। বুম্বাদার কাছে আসবো। বুম্বাদা, মানে দৃষ্টিকোণ থেকে অযোগ্য, তোমাদের নিজেদের মূল্যায়ন বলো, ঋতুর কাছেও একই প্রশ্ন, কতটা পাল্টেছো নিজেদেরকে? প্রাক্তন থেকেই বলো। প্রাক্তন দৃষ্টিকোণ অযোগ্য সেই অর্থে দেখতে গেলে আমাদের ইকুয়েশন, আমাদের অভিনয়ের ধারা, ছবির স্ক্রিপ্ট, আমি যখন প্রাক্তনও করি অসম্ভব ভালো একটা স্ক্রিপ্ট ছিল, কিন্তু তুমি যদি প্রাক্তনের আমাদের দুজনের চেহারাটা দেখো, মানে আমাদের অভিনয় দেখো বা আমাদের চরিত্রটা দেখো, তার সঙ্গে দৃষ্টিকোণের কোনো মিল পাবে না। আমি এটাও আবার বলছি, দৃষ্টিকোণে যারা আমাদের দুজনকে দেখেছেন তার সঙ্গে অযোগ্যর কোনো মিল পাবে না দুটো চরিত্রের। এটার কৃতিত্ব শুধু তো আমাদের অভিনেতার থাকে না, সেই যে পরিচালকরা আমাদেরকে দেন চরিত্রগুলো, তারপর আমরা চেষ্টা করি। এখন ঋতুর একটা অদ্ভুত দৃষ্টিকোণে স্টার একটা ইমেজ নিয়ে ওই ইয়েটা ছিল, এখানে পুরোটাই আলাদা ঋতু, একেবারে মানে উইদাউট মেকআপ একটা, সেটা কৌশিক ওকে দিয়ে করিয়েছে। আমার আবার এখানে ঠিক উল্টোটা, মানে একদম ফ্ল্যামবয়েন্ট একটা অদ্ভুত চরিত্র, একটা লার্জার দ্যান লাইফ। আবার তুমি কেন চরিত্র সমাধান? ঠিক আছে, না হয় এটাই বলো, চলো আজ সমুদ্রের জলে কথাগুলো ফেলে দিয়ে আসি। গানের মধ্যে একটা অদ্ভুত গল্প বলা আছে, প্রত্যেকটা গান যেন একটা নতুন কিছু সৃষ্টি করছে। ইনফ্যাক্ট এই নতুন গানটা যেটা আমাদের মানে এই কয়েকদিন আগে রিলিজ হচ্ছে, ইমন আর শিলাজিতের, তুমি দেখেছো মানে কি সাংঘাতিক একটা পোয়েট্রি, একটা লিরিক, মানে একটা এত লিরিক্যাল আর এত অপূর্বভাবে। এটা কৌশিকদার এই যে ছোট ছোট টাচেসগুলো, আমার মনে হয় যে যেই টাচগুলো কৌশিকদা দৃষ্টিকোণের ভেতর দিয়েছিলেন, সেই টাচের থেকে কিন্তু অনেক অন্য ধরনের টাচ কিন্তু আমরা এই ছবিতে পাবো। আমরা প্রত্যেক ছবির সঙ্গেই একটা মানে একটা আশা থাকে যে আরো নতুন করে নিজেদের কিভাবে তুলে ধরবো, আরো নতুন করে নিজেকে কিভাবে এক্সপ্লোর করব ফ্রম উইদিন। তো সেখানে যখন অযোগ্যর কথা হচ্ছিল, প্রথমে নামটাই আমাকে প্রচন্ড ফ্যাসিনেট করেছিল যে এরকম একটা নাম হতে পারে একটা ছবির, মানে অবভিয়াসলি। তো তারপরে কৌশিকদা বলেছিল যে তোমার জীবনের একটা সেরা কাজ হতে পারে যদি খুব মন দিয়ে একটা এই চরিত্রটা করো। আমি বলেছি কৌশিকদা আমি তো মন দিই, যে না আরো মন দিতে হবে। তো আমার কাছে পর্ণা ইজ অলসো আ ডিসকভারি। একদমই আমি পর্ণার জন্য একটা অগোছালো মানে মধ্যবিত্ত বাড়ির একটা চাকুরিজীবী, টায়ার্ড, ফেটিগড একটা যে লুকটা আমি এনেছি, চেষ্টা করেছি। তো সেইটা আমার মনে হয় যে আমার কাছে একটা পুরো নতুন ডিসকভারি অ্যাজ অ্যান অ্যাক্টর। প্রাক্তনেও আমার চরিত্রটা একটুখানি হলেও ফ্ল্যামবয়েন্ট ছিল, আবার একটা কোথাও পার্সোনালিটির জায়গা ছিল। অন্য রকম আমার নার্ভ তৈরি করতে হয়েছিল দৃষ্টিকোণের জন্য, বিকজ আমি কৌশিকদাকে একবার দুবার জিজ্ঞেসও করেছিলাম যে কৌশিকদা এই চরিত্রটা কি আমাকে মানে আমি মানে করতে পারছি তো, আমি গেটিং ইনটু দ্যাট মোড। অযোগ্যতে মানুষ অবাক হবেন, 3টে চরিত্রই তো আমরা মেন দেখতে পাচ্ছি, রক্তিম, পর্ণা এবং প্রসেন। এই 3টে চরিত্র না হলে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যেটুকু আমি বাঙালি দর্শককে বুঝি 40 বছর কাজ করে, যে কোনো এজের মানুষ, সেটা ইয়াং হতে পারে, মিডল এজ হতে পারে, একটু সিনিয়র, তারা না প্রত্যেকে কোথাও ফেলে আসা তাদের এক একটা চরিত্রকে, নট যে 3টের মধ্যে যে কোনো একটা চরিত্রকে তারা রিলেট করতে শুরু করবে একটা সময়ের পরে, আইডেন্টিফাই করবে, একদম করবে। মানে এটা কৌশিকের লেখা বা চরিত্র তৈরি করার, এই 3টে মানুষকে কোনো না কোনো মানুষ ঠিক ওইভাবে রিলেট করবে, ফিরে আসবে, তারপর ফোন করবে,
বা ফিরে যাবে বা যোগাযোগ করবে। কৌশিক গাঙ্গুলির সব ছবিতে আপনারা দেখেছেন যে লাস্টে একটা কিছু থাকে যেটা আগের মুহূর্ত অবধি বোঝা যায় না। এটা কিন্তু মার্ডার মিস্ট্রি নয়, একটা থাকে ও সব ছবিতে একটা অদ্ভুত লাস্ট টুইস্ট থাকে যেটা মানুষকে একটা অদ্ভুত জায়গায় নিয়ে যায়। সেটা যদি না বলেন সবাই, বন্ধু বান্ধবদের না বলে দেয়, বলে ছবিটা দেখে আগামীতে কি কি রয়েছে? আসলে আমি যে কাজগুলো করছি ওগুলো অনেকটাই বলা যায় না, কারণ তার মধ্যে একটা বলাই যাচ্ছে, খাঁকি টুটা করছি, কারণ খাঁকি টু বেঙ্গল হচ্ছে। সেখানে আমাদের জিতেরও প্রথম ওয়েব সিরিজ এবং আমাদের কলকাতার অনেক শিল্পীরা আছেন, কিন্তু ওয়ান্ডারফুল একটা টাইম যাবে। এটাই আমি বারবার আমি প্রথমে যেটা বললাম যে আমি আমার 40 বছর আমি বাংলা সিনেমার জন্যে পাশে থেকেছি, সেটা যে যাভাবেই সেটাকে ইন্টারপ্রেট করুক, আমি থেকেছি। আমার এটাই ভালো লাগছে যে খাঁকি বেঙ্গল হচ্ছে, আমাদের এখানকার প্রচুর শিল্পীরা, প্রচুর টেকনিশিয়ানসরা কাজ করছে, মানে এটাই আমার স্বপ্ন, আই এম পার্ট অফ ইট। তো হ্যাঁ, এটা চলছে, আর একটা সিনেমাও আরম্ভ হবে আমার অগস্টে। কৌশিক দা, অসুখ বিসুখের বোধহয় অঙ্কুশের সঙ্গে শুটিং বাকি আছে একদিন নাকি? বাকি আছে, একটা দিন। হ্যাঁ, আচ্ছা। ওটা আমার মনোহর মানে পান্ডে। আমরা কি শিকারপুরের হিট জুটিকে আবার পাবো? ওটা আমি তো অভিনেতা ওখানে। শিকারপুরের জুটি এসে গেছিল উত্তরণ সিনেমাতে, সেটা এসেছে মির্জাতে। সেরকম যদি আমাকেও কাস্টিং করে তো নিশ্চয়ই আছি। অঙ্কুশ সেই শিকারপুরের পর থেকে আমাকে ওস্তাদ বলেই ডাকে। কৌশিক গঙ্গোপাধ্যায়কে এগিয়ে রাখবে পরিচালক হিসেবে নাকি এগিয়ে রাখবে অভিনেতা হিসেবে? মানে কৌশিকদা এত বড় মাপের অভিনেতা সেটা মানে একটু পরে ডিসকভার্ড হয়েছে, কারণ আমি কৌশিকদা আগে খুব একটা অভিনয় দেখিনি। বিসর্জনের পরে আমি আরও মানে বুঝতে পেরেছিলাম যে এটা মানে কোন লেভেলে যে একটা মানুষ তার মানে অভিনয়কে নিয়ে যেতে পারে, এবং আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স অফ আওয়ার টাইমস। দুটোই আমি বলবো যে দুটোই এমন লেভেলে আছে, দুটোকে কম্পেয়ার করা খুব মুশকিল। তবে অভিনেতা হিসেবে কৌশিকদা ইজ আমার কাছে একটা সারপ্রাইজ। পরিচালক কৌশিক গাঙ্গুলিকে আমি আমার মতন করে ওকে বাড়তে দেখেছি। ওর জীবনের প্রথম বড় ছবিটা যেটা ঋতুকে নিয়ে করেছিল, মানে তাতেও হয়তো আমাকে কাস্ট করতে চেয়েছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তারপর আরেকটা ছবি এসেছিল আমার কাছে, কারণ ওদেরকে একদম অনেক ছোটোর থেকে চিনি, তো এবার আমার কাছে এসেছিল ল্যাপটপ নিয়ে। সেই ল্যাপটপটা আমি করিনি, করতে পারিনি তখন। এবারে আমরা অনেক দিন পরে, অনেক বছর পরে সিঙ্গাপুরে একটা খুব বড় ফেস্টিভ্যাল হচ্ছিল, সেখানে বসে সিনেমাটা চলো বোম্বাদের ছবিটা দেখবে, আমার দেখা হয়নি। এবারে উনি সামনে বসে আছেন, উনি আমাকে একটা অন্য চরিত্র দিয়েছিলেন আর আমি পেছনে বসে আছি। আমি 22শে শ্রাবণও তখনও দেখিনি, পরে ওখানে দেখেছি। ছবিটা চলছে, এবারে কিছুক্ষণ পর পর আমি ওকে ধাক্কা মারছি, ওর পাটটা চলছে, আমি না বসে বসে এরকম হচ্ছে, এরকম কি তুই আমাকে এতটাই ইডিয়েট ভেবেছিলি যখন তুই আমার স্ক্রিপ্টটা শুনিয়েছিলি যে তুই এই চরিত্রটা করবি আর আমাকে ওই চরিত্রটা দিবি? আমি কি এতটা গাধা যে 30 বছর কাজ করছে এটা বুঝ? ওর পরিচালক মানে আমার এক কথা হচ্ছে কৌশিক গাঙ্গুলি পরিচালনা আমি ওর সঙ্গে কাজ করতে চাই। আর ঈর্ষা যদি আমি করে থাকি অভিনেতা হিসেবে, একটা মানে 2-3 জনকে করি, ঋত্বিককে করি, ঈর্ষা করি, ওদের মতন অভিনয় করতে পারবো না আমি, এই লোকটাকে করি। মানে এদের মতন অভিনয় করার ক্ষমতা আমি রাখি না, আমি ওদেরকে দেখতে থাকি, শিখতে থাকি। তোমার একটু ছেলে মেয়ের কথায় আসি। তোমার ছেলে মেয়ে মানে কেউ তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে কি ইন্টারেস্টেড? মেয়ে তো খুবই ছোট, আর মেয়ে নায়িকা হলে কে হিরো হবে বলতে পারবে? ওই হাত তুলে আছে, হিরো আমার লাস্ট ছবি। আর ওরা বাইরে পড়াশোনা করছে, সো এখনো আমি জানি না পরে কিছু যদি ওরা। তোমার আগামীতে কি কাজ রয়েছে ঋতু? একটা ছবি অলরেডি অন ফ্লোর আছে, ম্যাডাম সেনগুপ্তা, সেটার কাজ চলছে। তারপর আমার অগস্ট মাসে একটা হিন্দি ছবি রিলিজ আছে ইত্তার বলে, যেটা ভিনা বক্সির ছবি, আমার আর দীপক তিজোরির, তো ওই ছবিটাও আসছে। আর তারপরে আমার আরেকটা ছবি গুড মর্নিং সানশাইনও রেডি, ওটাও কিছুদিন আগে রেবতীর সাথে আমার একটা গানও রিলিজ হয়েছে, তো ওই ছবিটাও রিলিজের প্ল্যান চলছে। আর আপাতত 2-3টে স্ক্রিপ্ট শুনছি, দেখা যাক কোনটা ভালো লাগে। আর অনেকগুলো ছবি রিলিজে আছে অ্যাকচুয়ালি, আমার লবঙ্গলতা আছে, তারপরে গুড বাই মাউন্টেন্স আছে ইন্দ্রাশিসের, তারপর গাজনের ধুলোবালি, তারপরে আমাদের পুরাতন শর্মিলা ঠাকুরের সাথে। সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সব খবরের জন্য আপনাদের চোখ থাক শুধুমাত্র এবিপি আনন্দে।